The falling value of Iran's currency has fueled a third day of demonstrations in the capital, Tehran. This is what I have to say, that this is not an isolated economic protest. Iranians are out on the streets protesting against soaring inflation, water and power. একটা দেশ যেখানে বিপ্লব একসময় ধর্মের নামে হয়েছিল, আজ সেই ধর্মীয় শাসনের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ জমে উঠছে। রাস্তায় নামা মানুষগুলো শুধু দামের বিরুদ্ধে নয়, তারা প্রশ্ন করছে কারা সিদ্ধান্ত নেয়, কারা লাভবান হয় আর কারা সবকিছু হারায়। একই সময়ে দূরে বসে আরেক শক্তি বলছে এটি মানবাধিকারের লড়াই, কিন্তু ইতিহাস জানে এই দেশটির সঙ্গে তাদের দ্বন্দ্ব তেলের চেয়েও পুরনো, পারমাণবিক হিসাবের চেয়েও গভীর। একদিকে অভ্যন্তরীণ বিস্ফোরণ, অন্যদিকে বৈশ্বিক কৌশল। এই সংঘর্ষ কি একটি শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখবে, নাকি ইতিহাসে আরেকটি মোড় তৈরি করবে? কারণ এখানে আন্দোলন শুধু রাস্তায় নয়, এটি ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। ইরান জুড়ে চলমান আন্দোলন হঠাৎ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি কয়েক দশকের রাজনৈতিক শাসন ব্যবস্থা, অর্থনৈতিক ব্যর্থতা, সামাজিক নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক দ্বন্দ্বের সম্মিলিত ফল। ইরানের বর্তমান আন্দোলনের মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনৈতিক সংকট, ব্যক্তি স্বাধীনতার উপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ এবং দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, যা সময়ের সাথে সাথে বিস্ফোরণে পরিণত হয়েছে। ইরানের মুদ্রা রিয়ালের ভয়াবহ অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। কিন্তু এই আন্দোলন শুধু অর্থনৈতিক নয়, এটি রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদে রূপ নিয়েছে। কারণ মানুষ বুঝে গেছে সমস্যার শেকড় অর্থনীতির চেয়েও গভীরে। এই পরিস্থিতির ঐতিহাসিক ভিত্তি শুরু হয় 1979 সালের ইসলামিক বিপ্লব থেকে, যখন শাহ মোহাম্মদ রেজা পাহলভীর পশ্চিমা ঘেঁষা শাসনের অবসান ঘটে এবং আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের সময় জনগণ আশা করেছিল স্বাধীনতা, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ পাবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা সীমিত একটি ধর্মীয় গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যায়। সর্বোচ্চ নেতার অধীনে গড়ে ওঠা এই শাসন ব্যবস্থায় নির্বাচন থাকলেও প্রকৃত ক্ষমতা থাকে অনির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের হাতেই, যা জনগণের মধ্যে হতাশা তৈরি করে। ইরানে নারীদের ওপর বাধ্যতামূলক হিজাব, নৈতিক পুলিশের দমন, মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা এবং রাজনৈতিক ভিন্নমতকে রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখা দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি করেছে। 2022 সালে মাহসা আমিনীর মৃত্যু এই ক্ষোভকে প্রকাশ্য আন্দোলনের রূপ দেয়। সেই আন্দোলন দমন করা হলেও ক্ষোভ কিন্তু নিভে যায়নি, বরং তা সমাজের গভীরে জমেছিল। বর্তমান আন্দোলন সেই জমে থাকা আগুনের নতুন বিস্ফোরণ, যেখানে অর্থনৈতিক কষ্ট সামাজিক ও রাজনৈতিক দাবির সঙ্গে মিশে গেছে। ইরানের তরুণ প্রজন্ম এই আন্দোলনের প্রধান শক্তি। জনসংখ্যার বড় অংশ এমন তরুণ যারা ইসলামিক বিপ্লব দেখেনি, যারা ইন্টারনেট ও বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে বেড়ে উঠেছে এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে স্বাভাবিক বলে মেনে নিতে রাজি নয়। তারা চাকরি চায়, স্বাধীনতা চায়, মত প্রকাশের অধিকার চায়, কিন্তু রাষ্ট্রীয় কাঠামো সেই জায়গাগুলোতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে আন্দোলন আর কোনো নির্দিষ্ট ইস্যুতে সীমাবদ্ধ নেই, এটি একটি প্রজন্মগত বিদ্রোহে পরিণত হয়েছে। এখন প্রশ্ন আসে, আমেরিকা কেন এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ইরান আমেরিকা সম্পর্কের ইতিহাসে ফিরে যেতে হয়। 1953 সালে আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে শাহকে ক্ষমতায় বসায়, কারণ মোসাদ্দেক ইরানের তেল জাতীয়করণ করেছিলেন। এই ঘটনা ইরানের জনগণের মনে আমেরিকার প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে, যা আজও ইরানি রাজনীতির ভিত্তিতে প্রভাব ফেলছে। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরান নিজেকে প্রকাশ্যভাবে আমেরিকা বিরোধী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তেহরানে মার্কিন দূতাবাস দখল ও জিম্মি সংকট দুই দেশের সম্পর্ককে চরম বৈরিতায় নিয়ে যায়। তখন থেকেই আমেরিকা ইরানকে মধ্যপ্রাচ্যে নিজের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে আসছে। ইরানের বিপ্লবী আদর্শ, ইসরায়েল বিরোধী অবস্থান এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীর প্রতি সমর্থন আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে আমেরিকার হস্তক্ষেপ মূলত সরাসরি সামরিক নয়, বরং রাজনৈতিক, কূটনৈতিক ও তথ্যগত। আমেরিকা প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করছে, নিষেধাজ্ঞা জোরদার করছে এবং ইরানি আন্দোলনকারীদের নৈতিক সমর্থন দিচ্ছে। এর পেছনে মানবাধিকার যেমন একটি কারণ, তেমনি বড় আরেকটি কারণ হলো জিওপলিটিক্স। আমেরিকা চায় না ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হয়ে উঠুক।
বিশেষ করে পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরানের পারমাণবিক কর্মসূচি আমেরিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগ। ইরান সবসময় দাবি করে এসেছে এটি শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকা ও তার মিত্ররা আশঙ্কা করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে। এই কারণে বছরের পর বছর ধরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে এবং পরোক্ষভাবে বর্তমান আন্দোলনের পরিবেশ তৈরি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে ইরান হলো সেই রাষ্ট্র যে একাই একাধিক ফ্রন্টে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে অবস্থান করছে, ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। ফলে ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা আমেরিকার কাছে কৌশলগত সুযোগ হিসেবে দেখা দেয়। আন্দোলন জোরালো হলে ইরানের সরকার আন্তর্জাতিকভাবে আরও চাপে পড়ে, যা আমেরিকার জন্য বেশ সুবিধাজনক। তবে ইরান সরকার এই আন্দোলন ও আমেরিকার অবস্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের দাবি এই আন্দোলন পুরোপুরি স্বতঃস্ফূর্ত নয়, বরং বিদেশি শক্তি, বিশেষ করে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো এটিকে উস্কে দিচ্ছে। রাষ্ট্রীয় মিডিয়ায় আন্দোলনকারীদের বিদেশি এজেন্ট হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে আন্দোলনের বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা যায়। বাস্তবতা হলো ইরানের আন্দোলনের মূল শক্তি অভ্যন্তরীণ, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এটিকে আরও জটিল করে তুলেছে। আমেরিকা একে মানবাধিকার ও গণতন্ত্রের প্রশ্ন হিসেবে তুলে ধরলেও ইরান এটিকে সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবেই দেখছে। এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে আছে সাধারণ মানুষ, যারা অর্থনৈতিক চাপ, সামাজিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বাঁচতে বাধ্য হচ্ছে। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই আন্দোলন কি ইরানের শাসন ব্যবস্থাকে সত্যিই পরিবর্তন করতে পারবে, নাকি আগের মতোই দমনপীড়নের মাধ্যমে থেমে যাবে? ইতিহাস বলছে ইরানের রাষ্ট্র ক্ষমতা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনী, বিপ্লবী গার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে আছে, যারা শুধু রাজনৈতিক শক্তিই নয়, অর্থনৈতিক শক্তিরও বড় অংশ নিয়ন্ত্রণ করে। তেল, গ্যাস, নির্মাণ, ব্যাংকিং থেকে শুরু করে আমদানি রপ্তানি সবখানেই এই গোষ্ঠীর প্রভাব রয়েছে। ফলে আন্দোলন শুধু সরকারের বিরুদ্ধে নয়, বরং একটি গভীরভাবে প্রথিত ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়েছে, যা একে দীর্ঘ ও কঠিন করে তুলছে। এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, আন্দোলনকারীরা কতদিন ধারাবাহিকভাবে রাস্তায় থাকতে পারে এবং তারা কতটা সংগঠিত হতে পারে। দ্বিতীয়ত, রাষ্ট্র কতটা কঠোর দমন চালায় এবং সেই দমন আন্তর্জাতিকভাবে কতটা প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তৃতীয়ত, অর্থনৈতিক পরিস্থিতি আরও কতটা খারাপ হয়। ইতিহাসে দেখা গেছে, যখন অর্থনৈতিক সংকট রাজনৈতিক সংকটের সঙ্গে একত্রিত হয়, তখন শাসন ব্যবস্থা সবচেয়ে বেশি প্রেসারে পড়ে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতিতে দ্বিমুখী কৌশল অনুসরণ করছে। একদিকে তারা প্রকাশ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করছে এবং নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। অন্যদিকে তারা সরাসরি সামরিক সংঘাতে যেতে চাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি বড় অস্থিরতা তেলের বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। ফলে তাদের হস্তক্ষেপ সীমিত কিন্তু কৌশলগত, যাতে ইরান চাপে থাকে কিন্তু সরাসরি যুদ্ধ শুরু না হয়। ইরান সরকারও এই আন্তর্জাতিক চাপকে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে। তারা আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে জাতীয়তাবাদী আবেগ জাগাতে চায় এবং জনগণকে বোঝাতে চায় যে দেশটি বহিঃশত্রুর আক্রমণের মুখে রয়েছে। এই কৌশল অতীতে আংশিকভাবে কাজ করলেও বর্তমান প্রজন্মের কাছে এটি আগের মতো কার্যকর হচ্ছে না, কারণ তাদের দৈনন্দিন জীবনের কষ্ট কোনো বিদেশি প্রচারণা দিয়ে ঢেকে রাখা যাচ্ছে না। এই আন্দোলনের আরেকটি গভীর দিক হল তথ্যযুদ্ধ ও প্রচারণার লড়াই। একদিকে রাষ্ট্রীয় মিডিয়া আন্দোলনকারীদের বিদেশি মদতপুষ্ট, বিশৃঙ্খলাকারী এবং রাষ্ট্রবিরোধী হিসেবে তুলে ধরছে, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীরা নিজেদের কণ্ঠস্বর বিশ্ববাসীর সামনে পৌঁছে দিচ্ছে। ইন্টারনেট বন্ধ করা, সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত করা, সাংবাদিক গ্রেফতার সবই এই তথ্য প্রবাহ থামানোর চেষ্টা। কিন্তু আধুনিক যুগে তথ্য পুরোপুরি আটকে রাখা প্রায় অসম্ভব। ফলে প্রতিটি দমনমূলক পদক্ষেপ আন্দোলনের আগুনকে আরও ছড়িয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ জাতিগত ও আঞ্চলিক বৈচিত্র্য আন্দোলনকে নতুন মাত্রা দিচ্ছে। কুর্দি, বেলুচ, আরব ও আজারি অধ্যুষিত অঞ্চলগুলোতে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অবহেলা ও বৈষম্যের অভিযোগ রয়েছে। যখন কেন্দ্রীয় আন্দোলনের সঙ্গে এই আঞ্চলিক ক্ষোভ যুক্ত হয়, তখন তা শুধু রাজধানী কেন্দ্রিক প্রতিবাদ থাকে না, বরং একটি সার্বজনীন অসন্তোষের রূপ নেয়। রাষ্ট্রের জন্য এটি সবচেয়ে বড় উদ্বেগের জায়গা,
কারণ ভৌগোলিকভাবে বিস্তৃত আন্দোলন নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। এই আন্দোলনের প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে যে আঞ্চলিক প্রভাব বিস্তার করেছে, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে, সেই নীতির ওপরও চাপ তৈরি হচ্ছে। অভ্যন্তরীণ সংকট বাড়লে বিদেশের প্রভাব ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা ইরানের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। এই বিষয়টি আমেরিকা ও তার মিত্রদের কৌশলগত হিসাবের একটা বড় অংশ। একই সঙ্গে তেল ও জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ছে। ইরান একটি বড় তেল উৎপাদনকারী দেশ, আর দেশটির অস্থিরতা বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করে। ফলে আন্তর্জাতিক শক্তিগুলো প্রকাশ্যে মানবাধিকারের কথা বললেও নীরবে তারা জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের হিসাব করছে। এই দ্বৈত বাস্তবতা আন্দোলনের ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলন ইরানের মানুষের মানসিকতার পরিবর্তনকে স্পষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন ধরে ভয়, ধর্মীয় কর্তৃত্ব ও নিরাপত্তা বাহিনীর শক্তির সামনে নত থাকা জনগণ এখন ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠছে। তারা বুঝতে শুরু করেছে পরিবর্তন একদিনে আসে না, কিন্তু প্রতিটি প্রতিবাদ একটি দাগ রেখে যায়। আজকের এই আন্দোলন হয়তো কালই ক্ষমতা বদলে দেবে না, কিন্তু এটি রাষ্ট্রকে বাধ্য করছে জনগণের অস্তিত্ব স্বীকার করতে। সব মিলিয়ে বলাই যায়, ইরান জুড়ে চলমান আন্দোলন শুধু রাস্তায় মানুষের ভিড় নয়, এটি একটি দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ, যেখানে অভ্যন্তরীণ ক্ষোভ, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক বাস্তবতা ও প্রজন্মগত পরিবর্তন এক বিন্দুতে এসে মিলেছে। আর এই মিলনই ইরানকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফিরে যাওয়ার পথ নেই। আছে শুধু পরিবর্তনের অনিশ্চিত কিন্তু অবশ্যম্ভাবী যাত্রা।